দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনা বিষয় নির্বাচনী রাজনীতি, আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তারা হলেন নীলোফার চৌধুরী মণি, সাবেক এমপি ও সহ সম্পাদক বিএনপি, এবং রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট হবে একই দিনে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন ঘোষণা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে। আলোচনার শুরুতে আমি রাজিকুজ্জামান রতন তার কাছে জানব, জাতীয় নির্বাচন গণভোট একই দিনে আপনারা আপনাদের ভাবনাটা কীভাবে দেখছেন বিষয়? ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকার একটা জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেছিল। সেখানে 30টি রাজনৈতিক দল প্রায় 8 মাস ধরে আমাদের 6টা সংস্কার কমিশনের সুপারিশ সেটা নিয়ে আলোচনা করেছেন। 84টা বিষয় তাদের আলোচনার মধ্যে উঠে এসেছিল, তার মধ্যে 48টা বিষয় ছিল সংবিধান সংক্রান্ত। এই আলোচনার মধ্যে থেকে একটা জিনিস বেরিয়ে এসেছিল যে জুলাই সনদটা কিভাবে লেখা হবে, জুলাই সনদটা কিভাবে বাস্তবায়ন হবে, এবং জুলাই সনদের অঙ্গীকারটা নিয়ে দেশ ভবিষ্যতে কিভাবে এগিয়ে যাবে। আমরা আমাদের দল বাসদের পক্ষ থেকে বলেছিলাম এই সনদটা হওয়া উচিত ভেরি সিম্পল অ্যান্ড ভেরি স্পেসিফিক। সিম্পল স্পেসিফিক হলে সুবিধা হতো যে আমরা কি করেছিলাম এবং ভবিষ্যতে কোথায় যেতে চাই। কিন্তু এত ব্যাপক বিষয় এখানে নিয়ে আসা হয়েছে যে কোনটা রেখে কোনটাকে ধরবেন এটা নিয়েই একটা প্রথমে ওই মানে বলে প্রায়োরিটি সিলেকশন করতেই তো একটা বিরাট সময় চলে গেল। তারপরে এলো যে এমন এমন কিছু কন্ট্রাডিক্টরি বিষয় এখানে আছে যেগুলো বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে মানে সাংঘর্ষিক, যেটা গণতান্ত্রিক চিন্তার সঙ্গে সাংঘর্ষিক, এবং যেটা ভবিষ্যতে একটা দল কি করবে, প্রত্যেকটা দল তো তার নিজস্ব কিছু নীতি আছে, তার বাস্তবায়ন পদ্ধতি আছে, কৌশল আছে, জনগণের সঙ্গে তার কমিটমেন্ট আছে, তো ফলে তার তো নিজস্ব একটা কাজের ধারা আছে, সেগুলোর সঙ্গে অনেকটা সাংঘর্ষিক। সে কারণে আমরা বলেছিলাম যে যদি খুব সিম্পল করা যায় যে আমরা সনদটা এরকম করতে পারি কি না যে এই যে অভ্যুত্থানটা হলো এটা একটা অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অভ্যুত্থান হয়েছিল। অগণতান্ত্রিক ব্যবস্থাটাকে টিকিয়ে রাখবার জন্য কোন কোন ধারাগুলোকে কাজে লাগিয়েছে সেগুলোকে আমরা চিহ্নিত করি, আর নির্বাচন ছাড়া অন্য কোনোভাবে ক্ষমতা পরিবর্তনকে যে শাস্তিমূলক বিষয় হিসেবে দাঁড় করানো হয়েছিল, অভ্যুত্থান তো কোনো নির্বাচনের মধ্যে দিয়ে হয়নি। অভ্যুত্থান তো নির্বাচনকে ডিনাই করে গেছে। 7ই জানুয়ারি নির্বাচন হলো আর 5ই আগস্ট অভ্যুত্থান হলো। তাহলে এই যে 7-এর ক এবং খ অনুচ্ছেদ থাকলে অভ্যুত্থানকারীদের তো শাস্তি তো বটেই, অভ্যুত্থানের পরে যারা ক্ষমতায় এসেছেন তারাও তো চূড়ান্ত শাস্তির মধ্যে পড়ে যাবেন। ফলে আমরা আসলে একমত হই যে এটা আমরা রদ করব। 2 নম্বর হচ্ছে আমরা সংবিধানে এই জিনিসটা নিয়ে আসছি যে দলীয় সরকারের নির্বাচন করলে নির্বাচনটা অগ্রহণযোগ্য হয়, ফলে আমরা তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন করব। একটা আলোচনা এসেছিল যে দলীয় সংসদ সদস্যদেরকে শৃঙ্খলিত করে রাখা হবে নাকি তাদেরও স্বাধীন ভূমিকা থাকবে। তাদের স্বাধীন ভূমিকা রাখতে গেলে সংবিধানের 70 অনুচ্ছেদটা সেটাকে সংশোধন করতে হবে। তো এইরকম করে সংবিধানের সংশোধনগুলোর ব্যাপারে আমরা একটা একমত পোষণ করি, কিন্তু সংবিধান সংশোধন করতে হবে পার্লামেন্টে, একটা নির্বাচনের মধ্য দিয়ে গঠিত পার্লামেন্টে এটা করতে হবে, অন্য কোনো উপায়ে সংবিধান সংশোধন যায় না। কিন্তু দেখলাম সেখানে আলোচনায় এলো পরবর্তীতে গণভোট, সেখানে পরবর্তীতে কেউ কেউ বাইরে থেকে চাপ দেওয়ার চেষ্টা করলেন পিআর ছাড়া নির্বাচন মানি না। তো এগুলো হলো কি পরে বিষয়টাকে এতখানি জটিল করে ফেলা হলো যে যা আমরা সহজে সমাধান করতে চেয়েছিলাম তা অনেক জটিল করে ফেলা হলো। এখানে অনেকগুলো প্রশ্নে দ্বিমত ছিল, অনেকগুলো প্রশ্নে দ্বিমত সত্ত্বেও সম্মতি ছিল, যেটাকে নোট অফ ডিসেন্ট বলে। কিন্তু যখন অঙ্গীকারনামা লেখার কথা হলো তখন অঙ্গীকারনামায় বলা হলো যে আমরা এটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করব, এবং এটা নিয়ে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না। যে কারণে আমরা বাসদের পক্ষ থেকে কিন্তু সেখানে আমরা সিগনেচারটা করি নাই। আমরা আলোচনা করেও বললাম যে আলোচনা করে আমরা যা নির্যাস বের করলাম আর অঙ্গীকারনামায় যা অঙ্গীকার করতে যাচ্ছি, যদি অঙ্গীকার করে বাস্তবায়ন না করি তাহলে নিজেদের সঙ্গে নিজেরা বিশ্বাসঘাতকতা করব। আর যদি অঙ্গীকার
যেটা আছে তার যা লেখা আছে তার সঙ্গে অসঙ্গতিপূর্ণ জিনিসের সঙ্গে অঙ্গীকার করি, তাহলে আমাদের এই যুক্তির সঙ্গে আমাদের কিন্তু অসঙ্গতিপূর্ণ সিদ্ধান্ত হয়ে গেল, যে কারণে আমরা করি নাই। পরবর্তীতে সবাই বলেছেন যে এই যে অঙ্গীকারনামা এটা একটা জটিল জায়গায় নিয়ে গেল। এখন যখন গণভোটের প্রশ্নটা আসলো, একই দিনে গণভোট হবে, ভালো কথা, কিন্তু গণভোটের মধ্যে বলা হলো যে 4টা বিষয় থাকবে, 4টা প্রশ্ন থাকবে। সেটা এখন ধরুন এখানে সব দল কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চায়নি, তাহলে এখানে তো বলা আছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। আমি 3টা বিষয়ে একমত হলাম, যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টটা না চাই আমার তো এক কথা উত্তর দিতে হবে। হ্যাঁ, তাহলে আমি কি করব? অথবা আমার যে বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো তো আমি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছি। এখন যদি আমি এখানে আমি ভোট দেই, তাহলে কি আমি নোট অফ ডিসেন্টগুলোকে ডিনাই করলাম? অথবা আমি যদি বলি নির্বাচিত হওয়ার পরে আমি তো নোট অফ ডিসেন্ট দিয়েই ছিলাম, ফলে এটা তো পালন করার বাধ্যবাধকতা আমার নাই, তাহলে কি দিয়ে আমাকে আটকাবেন? 3 নম্বর বিষয়টা হলো গণভোট কিন্তু কোনো আইনি বাধ্যবাধকতা নেই। আমাদের সংবিধান সংশোধন করার জন্য, সংবিধান প্রণয়ন করার জন্য গণভোট কোনো আইনি বাধ্যবাধকতা নেই। আমাদের সংবিধান তৈরি করার জন্য আমাদের আইনসভা আছে, আইনসভার সদস্যরাই সংবিধান প্রণয়ন করবেন, আইনসভাটা পার্লামেন্ট। ফলে গণভোট যা হলো, গণভোটের এই বিধানটা মানতেই হবে, এর বাধ্যবাধকতা কে তৈরি করবে? এটা একটা কনসেনসাস তৈরি হতে পারে, একটা জাতীয় কনসেনসাস তৈরি হতে পারে, গণসম্মতি হতে পারে। তো নির্বাচনও তো একটা গণসম্মতি। তো একটা গণসম্মতি দিয়ে আর একটা গণসম্মতিকে আমি কি বাতিল করতে পারি? অথবা যা দিয়ে আইন তৈরি করা যায় তার উপর যা দিয়ে আইন তৈরি করার অধিকার নাই তাকে প্রয়োগ করতে পারি। আচ্ছা, কোনো অধ্যাদেশ কি সংবিধানের উপরে যাবে? কোনো সনদ কি সংবিধানের চাইতে উচ্চতর জায়গায় যাবে? এরকম নানা বিতর্কগুলো তৈরি করা হয়েছে। ফলে হলো কি, একই দিনে নির্বাচন হলেও প্রশ্নটা যদি এরকম হয় যে, ধরুন একটু বলে আমি শেষ করি, যে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলো এবং যে দল নির্বাচনে জিতলেন তিনি অনেকগুলো বিষয়ে তার নোট অফ ডিসেন্ট ছিল, তাহলে তিনি কি করবেন? আচ্ছা, আর একটা জিনিস যদি হয়, নোট অফ ডিসেন্টের এই বিষয়গুলো বিবেচনা রেখে যদি না ভোট জয়যুক্ত হয়, তাহলে গণঅভ্যুত্থানটাই তো তার নৈতিকতা হারিয়ে ফেলে। যে কারণে আমরা বলেছিলাম যে জাতীয় সংসদ নির্বাচনের পরে সংবিধানের প্রয়োজনীয় সংশোধনীটা এনে তারপরে একটা গণভোট করলে, আগে যেরকম হয়েছিল, যেটা হয়েছিল ৭৭-এ, যেটা হয়েছিল ৮৫-তে, যেমন হয়েছিল ১৯৯১ সালের সেপ্টেম্বর মাসে, সেরকম একটা গণভোট হলে তাহলে সাংবিধানিক যে কন্টিনিউইটি অফ কনস্টিটিউশন এর সঙ্গে একটা গণসম্মতিটাকে আমরা নিতে পারতাম, কিন্তু আমাদের সেই পথে সরকার হাঁটে। ধন্যবাদ রাজিকুজ্জামান রতন। আর নীলুফার চৌধুরী বনি, যদি একই জায়গায় আসি, কারণ অনেকগুলো বিষয় নিয়ে আসছেন, ত্রুটির যে বিষয়গুলো যে একসাথে করার কারণে, এই বিষয়ে আপনার কাছ থেকে শুনবো, পাশাপাশি একই দিনে যে জাতীয় সংসদ নির্বাচন গণভোট বিষয়টা। ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ-আলোচককে শুভেচ্ছা। দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রথম থেকেই কিন্তু এটা পক্ষে ছিল না, যে কথাগুলো রতন ভাই বললেন, যে এটা বুঝেই কিন্তু ওই আপনার গণভোটটা আসলে আইনের মধ্যেই নেই। এই যে এখন যেটা, এই গণভোটটা করার আগে যেহেতু সংবিধানে নাই, তাহলে আরেকটা গণভোট করা দরকার, যে এই গণভোটটা করা যাবে কি যাবে না। হ্যাঁ, যেহেতু সংবিধানে নাই, কিন্তু যখন বিএনপি এইটার বিপক্ষে এই কারণগুলোর জন্যই ছিল, যেটা আইনে নাই সেটা কিভাবে করবে। তারপরেও সব দলগুলো যখন এটা নিয়ে খুব বাড়াবাড়ি অনেকগুলো দল করলো, সব দল না, তো তখন সামনের দিনে সুন্দর একটা নির্বাচনের লক্ষ্যে যে করলে তো আর ক্ষতি নাই, এই জন্য বিএনপি কিন্তু ওটাই রাজি হয়েছিল এবং হয়ে বলেছিল যে একই খরচে করলে, একই দিনে করলে, তো যেহেতু আগে করার এখানে কোনো বাধ্যবাধকতা নাই, আর আগে হলেও কোনো এটার জন্য কোনো ভালো কোনো ফল আসবে না, কারণ আপনার সংসদের জন্য ওটা থাকতেই হবে। সংসদ আপনার এটা সফলতার সম্পূর্ণরূপে নির্ভর করবে সংসদের উপর। হ্যাঁ, তো সেই কারণে একই দিনে হলে সমস্যা নেই, সেটা নিয়েও কিন্তু জামাত সহ আরও কয়েকটা দল, ইসলামিক দলরা চরমভাবে আন্দোলন করার জন্য যে পায়তারাটা নিয়েছিল। এখন একই দিনে নির্বাচন, সেটাই যে জিনিসটা আছে, যে নির্বাচন যে দিবে, গণভোটটা দিবে কিসের উপর? এর আগে 3টা গণভোট হয়েছিল,
দুইটা হলো গিয়ে সরকারের বৈধতার জন্য, এক কথায় প্রকাশ করার মতো, এটা সাধারণ মানুষের মাথার মধ্যে এটা ঢুকে। আরেকটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে মন্ত্রিপরিষদ শাসিত সরকারে, সেইটা করতে গিয়েই কিন্তু আপনার মাত্র 35% ভোট পড়েছিল। জনগণ কিন্তু এইটুকু এক কথার মধ্যে মানে বুঝতে পেরেও কিন্তু মানুষের কিন্তু উৎসাহ ছিল না, উদ্দীপনা ছিল না। সেই জায়গায় আপনার ধরেন এখন যে ভোটটা হবে, সেই ভোটে আপনার কি করে আমরা আশা করতে পারি যে পরপর 4টা আপনার প্রশ্ন থাকবে, কারণ থাকবে, উত্তর থাকবে একটা। এর মধ্যে যে আমি যে 4টাতেই রাজি হবো এমন তো নয়, কিন্তু আমার কোনো অপশন নাই। তাহলে আমি কি করতে পারি? আমি এক কথা না এর মধ্যেই দিয়ে আসতে পারি, কারণ ওইখানে তো আমার 2টা বা 3টার মধ্যে আমার কোনোই নাই, বা একটার মধ্যেও যদি আমার নেগেটিভিটি থাকে তাহলে আমি কেন ইয়েস বলবো 4টায়? এটা একটা দিক। 2 নাম্বার হলো আপনি দেখেন একটা ভোট দেওয়ার জন্য, এটা কিন্তু মেম্বার চেয়ারম্যানের ভোট না যে 2টা 3টা ব্যালটে ভোট দিতে হবে। এটা একটা সংসদের ভোট, একটা ভোটে দিল, সেইখানে না হয় আপনি আরেকটা দিলেন, সেটা যদি এক কথায় প্রকাশের মতো হয় যে একটা সিল দিয়ে আসবে যেখানেই হোক, হ্যাঁ অথবা নাই, কিন্তু এইখানে তাকে পড়তে হবে। এই পড়াশোনার জন্য বাংলাদেশের কি বুকে হাত দিয়ে বলতে পারবে সবগুলো ভোটার মানে আপনার শিক্ষিত, লেখাপড়া জানে, পড়তে পারে? এখানে কিন্তু নিরক্ষর অনেক ভোটার আছে। আপনার সবগুলো ভোটার, আপনার একজন কৃষক, শ্রমিক, যারা মেহনতি মানুষ, অনেক দিন না পড়তে পড়তে ভালো মতো পড়তে, একটা লাইন পড়তে কিন্তু তার অনেকক্ষণ সময় লাগে। এই যে সময় সাপেক্ষ 4টা জিনিস পড়বে, মাথায় ঢুকাবে, বুঝবে, হাতে সময় মাত্র 3 মাস, 3.5 মাস, এর মধ্যে আপনি যদি এটা নিয়ে অ্যানাউন্সও করেন, কতটুকু করতে পারবেন? মানে সচেতন করার ব্যাপারে। তো সেই জায়গায় আপনার জনগণ কিন্তু একটা ধোঁকার মধ্যে পড়ে গেল। আচ্ছা, যদি আমি আপনার কাছে জানতে চাই তাহলে কেন এরকমটা করা হলো? যেটা ওই যে রতন ভাইয়ের কাছে আমি যাবো, উনি এই প্রশ্নটা রেজ করলেন যে একই দিনের যে বিষয়টা নিয়ে আসতেন, গণভোট নিয়ে এত কোশ্চেন, তাহলে গভর্নমেন্ট তো নিশ্চয়ই এটা নিয়ে স্টাডি করছে। না, গভর্নমেন্ট স্টাডি করছে। গভর্নমেন্টের এটা কিভাবে গভর্নমেন্ট বুঝলো যে গভর্নমেন্টের মতো মেধা নিয়ে সাধারণ পিপল, যে শ্রমিক, সে তো একটা ভোট দিবে, আপনাকে ভোট দিবে, আপনাকে প্রতিনিধি নির্বাচন করবে কিসের জন্য? ফর আইন প্রণয়নের জন্য, ঠিক আছে? তারপর আরেকটা প্রতিনিধি নির্বাচন করবে কিসের জন্য? আপনার স্থানীয় সরকারের জন্য। স্থানীয় সরকার আরেকটা আপনার করবে উপজেলা কিসের জন্য? স্থানীয় তার সমস্যাগুলো দেখার জন্য। সে কিন্তু এক কথায় খালাস। তাহলে তার যদি পড়ালেখাই করতে হয়, এই পড়ালেখা করেই যদি তাকে ভোটের মধ্যে যায় সিগনেচার দিতে হয়, সিল দিতে হয়, তাহলে তো আর আপনার প্রতিনিধির দরকার পড়ে না। তা এটা কোন কারণে এই কঠিন জায়গাটা বেছে নেওয়া সরকারের, এবং সরকারের মানে সাপোর্টিং কিছু দলের, আমি বলবো না সরকার বিএনপির জন্য এটা করছে, বাসদের জন্য এটা করছে, সরকার যে দল 2-1টাকে পছন্দ করে তাদেরকে খুশি করার জন্য সরকার এটা করছে। সরকার কেন এক জায়গায় আসতে পারলো না যে একটা প্রশ্নের মধ্যে হ্যাঁ ভোট অথবা না ভোটে থাকতো? সেটা না করে 4টার পরও আরো সমস্যা আছে। বিএনপি কি বলেছে? বিএনপির মহাসচিব গত রাতে শুধু ধন্যবাদ এক লাইনে জানিয়েছে, তারপরে স্বাগতটা, কিন্তু এটা স্টাডি করার জিনিস আছে। কারণ আপনার যে জুলাই সনদে সিগনেচার করা হয়েছিল, ওটাই যখন জুলাই সনদের প্রধান মানে সরকার প্রধান যখন ওটা অ্যানাউন্স করেছিল, সেটা কিন্তু 2 কাগজে এক ছিল না। আবার এই যে গত দুপুরে যে উনি এই যে ভাষণটা দিলেন, ভাষণে যে কথাগুলো বললেন, এটা কিন্তু চুলচেরা হিসাবের ব্যাপার। যে কারণে আপনি দেখেন প্রত্যেকটা দল কিন্তু তাদের নিজস্ব স্টাডির মধ্যে আছে। আমি জামাতের প্রেস কনফারেন্সও শুনেছি, বিএনপির প্রেস কনফারেন্সও শুনেছি, তারা বলছে যে সবাই এটা আলোচনার মধ্যে আছে, আলোচনা করবে। এখন কি আছে ওটার ভিতরে সবটা কিন্তু দেখতে হবে আগে। এখন নোট অফ ডিসেন্ট যেতগুলো ছিল, সেই নোট অফ ডিসেন্টের সঙ্গে যদি এইটার যদি না মিলে, তাহলে বিএনপি যে সবশেষে মেনে নিবে এমন কোনো কথা না। এটা কিন্তু খুবই জটিল একটা ব্যাপারে ঢুকে গেছে বাংলাদেশ। আচ্ছা, যেহেতু আপনি একটা বিষয় আসলেন যে গভর্নমেন্ট তার কোনো না কোনো দলকে খুশি করার জন্য এই কাজটা করেছে, কিন্তু আমি একটা বিষয় বলি, জামাতের যে একটা অভিযোগ, তারা বলছে যে বিএনপিকে জেতানোর নির্বাচন সাজাচ্ছে সরকার। এই বিষয়টা শোনেন, বিএনপি একটা বড় দল,
একটা অনির্বাচিত সরকার, একটা ইন্ট্রিম সরকার, আপনার চাইলেই কিন্তু তার দল নাই ওরকম। যদিও কিংস পার্টি নামক খ্যাত যে দলগুলোর কথা বলা হয় তাদেরও কিন্তু লোকজন নাই। তো বিএনপি একটা প্রাতিষ্ঠানিকভাবে বড় একটা দল, সব জায়গায় সব একদম তৃণমূল পর্যন্ত তার লোকজন আছে। সেখানে সরকার বিএনপির সঙ্গে ক্যাচালে যেতে চায় না বলে একটা গুজামিলের একটা অবস্থা সৃষ্টি করেছে। নইলে আপনি দেখেন, যারা পিআর চাইল তাদেরকে পিআর দিল, যারা গণভোট চাইল তাদেরকে গণভোটও দিল। তো সরকার তো তাদের পক্ষেই সব কিছু করছে। এখন আপনার কি হলো, আমরা চাই নেই সেটাতে কি আর না করে তাতে কি হয়েছে, একটা ডেটের জায়গায় আপনি বলতে পারেন। এটা সরকারও জানে, এটা আগে হইলেও কি পরে হইলেও কি, আপনার তো সংসদের জন্য বসেই থাকতে হবে, নির্বাচন দিতে হবে, এটা দিতেই হবে। আপনি যদি এখন 100-তে 100% আপনার লোকজন উপস্থিত হয়ে ভোট দেয় এবং হা জয়যুক্ত হয়, তারপরেও এটাকে আপনার সফলতার চরম পর্যায়ে নেওয়ার জন্য সংসদের হা জয়যুক্ত হয়েছে লাগবে। তো এই হা জয়যুক্ত হওয়ার জন্য বসে থাকার, এটা তো পাগলেও নিজের বুঝ বুঝে। যারা আন্দোলন করার জন্য একরকম চেষ্টা করেছিল বা জনগণকে শুনিয়েছিল, তাদের আন্দোলনের কারণটা হলে কিছু চাইলে তো কিছু পাওয়া যায়। তো আপনার কামান চাইছিল, পিস্তল নিয়ে তারা খুশি থাকবে বা কিছু এই টাইপের। তো এখন আমাদের কথা হইলো যে এতে বাংলাদেশের মানুষের এবং এই যে বাংলাদেশের এই সিস্টেমে সমস্ত আপনার অন্য দলগুলোর কতটুকু লাভ হবে। দলের লাভ মানেই জনগণের লাভ। তো এই লাভটা কতটুকু হবে এটা কিন্তু জানার বিষয়, আর জানার জন্য কিন্তু সময়ের বিষয়। এই 1-2 দিন আপনার যাবে, তারপরে কার ঘুম ভাঙলো না, কোথায় কি হলো এটা জানতে হবে। কারণ এই সরকারকে তো আর যাই হোক বিশ্বাস করা যায় না, কারণ উনি কয়েকদিন আগে বিশ্বাস ভঙ্গ করেছেন। তো বিশ্বাসটা বিশ্বাসের জায়গায় থাকবে, বুঝে শুনেই পড়ালেখা করে এই বিশ্বাসটা করতে হবে। আপা, রতন ভাই মনিয়াপ অনেকগুলো বিষয় নিয়ে আসছে এবং এখানে আপনার কাছে যে আমার প্রশ্ন, যে গণভোট এবং সংসদ নির্বাচন যে একই দিনে করলো, এত কিছুর পরও যে জায়গাটা নিয়ে আসলো, গণভোট নিয়ে এত প্রশ্ন, এত কিছু, এটা আসলে গভর্নমেন্ট কার স্বার্থে কিংবা কি? মনিয়াপা কয়েকটা বিষয় বলছে, আর পাশাপাশি জামাত থেকে যে অভিযোগটা করা হচ্ছে যে বিএনপিকে জেতানো নির্বাচন সাজাচ্ছে সরকার, এই বিষয়ে আমি শুনবো। মানে আমি প্রথমে এটাকে বাদ দিতে চাই যে এটা ষড়যন্ত্রমূলকভাবে করা হয়েছে। আমি ধরে নিলাম যে এটা তারা অনেস্টলি করেছেন। কি করেছেন, যে গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার একটা স্বীকৃতি দরকার। আচ্ছা, আকাঙ্ক্ষার স্বীকৃতিটা যদি পেতে হয়, তাহলে আকাঙ্ক্ষার স্বীকৃতি একটা কিন্তু নৈতিকভাবে হয়েই আছে। কারণ আগের সরকারের সমস্ত মেশিনারিকে পরাস্ত করেই কিন্তু জনগণ বিজয়ী হয়েছে। তার মানে একটা নৈতিক শক্তি এবং সাংগঠনিক শক্তির বিজয় হয়েছে। যে পরিমাণ ইনজুর্ড হয়েছে এবং যে পরিমাণ মৃত্যুবরণ করেছে, তাতে দেখা যায় যে মানুষের প্রতিরোধটা কত তীব্র ছিল। একটা আন্দোলনে যদি 22,000 মানুষ আহত হয়, তাহলে কত মানুষ সেখানে ইনভলভ হয়েছিল এটাতে বোঝা যায়। এটা কোনো ঘরে বসে থাকার আন্দোলন ছিল না, এটা ঘর থেকে বেরিয়ে আসার আন্দোলন ছিল। হ্যাঁ, যে অভ্যুত্থানে 18 বছরের নিচের প্রায় 133 জন মৃত্যুবরণ করেছে বলে কালকে প্রধান উপদেষ্টাও বললেন। তার মানে শিশুরাও নেমেছিল, যে অভ্যুত্থানে শ্রমিকরা নেমেছিল, ছাত্ররা নেমেছিল, তাহলে নারীরা নেমেছিল। এবার ওই অভ্যুত্থানের রিয়েলি একটা গণ অভ্যুত্থান ছিল। হ্যাঁ, এবং এটা কোনো একটা শহর কেন্দ্রিক না। রংপুরের আবু সাইদের মৃত্যু কাঁপিয়ে দিয়েছিল কিন্তু কক্সবাজারকেও, নাড়িয়ে দিয়েছিল কিন্তু রাজশাহীকেও, ধাক্কা দিয়েছিল ঢাকাতেও। ফলে এটা সারা দেশেই ছড়িয়ে পড়েছিল। তাহলে এটাই তো একটা নৈতিক ভিত্তি আছেই। তারপরে আবার কেন গণভোটের মতন এই জায়গাটা যেতে হবে, এটা একটা প্রশ্ন ছিল। 2 নম্বর, আমরা এমন একটা সনদ তৈরি করতে চাই যে সনদটা সবাই মানবেন, যাতে অতীতের মতো কেউ ক্ষমতায় গিয়ে অভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে কাজ করতে না পারেন। এটা ধরলাম একটা খুব অনেস্টলি চাওয়া। আচ্ছা, এখন অনেস্টলি চাওয়াটাকে আমরা বাস্তবায়ন করব কিভাবে? তাহলে পরবর্তী যে সরকার আসবেন তিনি তো এটা বাস্তবায়ন করবেন। তাহলে এই ক্ষেত্রে কমিটমেন্টটা গুরুত্বপূর্ণ নাকি একটা স্বাক্ষর গুরুত্বপূর্ণ? আচ্ছা, স্বাক্ষর তো আমরা 3 জোটের রূপরেখাও করেছিলাম 1990 সালের 19শে নভেম্বর। আমরা কি সেটার বাস্তবায়ন হতে দেখেছি? দেখি নাই তো। ইভেন আমাদের সংবিধানে এমন কোনো ধারা কি আছে যে ধারা দিয়ে কোনো একটা শাসক সে স্বৈরাচারী হতে পারবে?
সংবিধানে তো ছত্রে ছত্রেই বলা আছে যেভাবে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, সমাবেশ করার স্বাধীনতা থাকবে, চিন্তার স্বাধীনতা থাকবে, কিন্তু মানার জায়গাটা সবসময় থাকতে হবে একটা পলিটিক্যাল কমিটমেন্ট। এবং সেটার প্রধান জায়গাটা কি, একটা রাজনৈতিক সংস্কৃতি তৈরি না করলে কিন্তু এটা করা যাবে না। যেমন পৃথিবীতে দেখুন, ইংল্যান্ডের কোনো লিখিত সংবিধান নাই, কিন্তু তারা কাস্টম দিয়ে চলে। আমেরিকার লিখিত সংবিধান আছে, এবং তারপরে যখন ট্রাম্পের মতন লোক সে নির্বাচিত হলেন, আর গতবার যখন তিনি নির্বাচিত হন নাই তখন ক্যাপিটাল হিল আক্রমণ করেছিলেন। তাহলে আমাদের তো এবার অভ্যুত্থানের মধ্য দিয়ে পার্লামেন্ট ভবন আক্রান্ত হয়েছে, আর তখন তো অভ্যুত্থান ছাড়াই নির্বাচনে হেরে গেছে বলেই তো ক্যাপিটাল হিল আক্রান্ত হয়েছিল। ফলে কি আমেরিকায় বলেন আর কি বাংলাদেশে বলুন, শুধু কি এই ধরনের করে একটা জিনিসকে ঠিক করা যাবে? ফলে আমরা বলেছিলাম যে আমরা একটা অন্তত সংস্কৃতি তৈরি করেছি, 30টা রাজনৈতিক দল একসঙ্গে বসে কথা বলছি, 30টা রাজনৈতিক দল বিতর্ক করছি। এরপরে যখন আপনি লিখিত করবেন, সেই লিখিতর মধ্যে যে একটা প্রথম একটা যে ধাক্কাটা খেলাম আমরা, যা আমরা বলেছি তা লিখিত হয়নি, আর যা লিখিত হয়ে যারা স্বাক্ষর করলেন, স্বাক্ষরের পরের দিন ওখানে আরও নতুন কথা যুক্ত হলো। স্বাক্ষরের পরের দিন যদি কিছু যুক্ত হয় তখন কি আর বিশ্বাসযোগ্যতা থাকে? তো এই জন্য আমরা বললাম যে যদি আমি ষড়যন্ত্র নাও খুঁজি, পদ্ধতিগতভাবে এমন কিছু ত্রুটি এখানে করা হয়েছে, এটা এরকম। এখন যদি বুঝি তাহলে এটা কেন করা হলো, যারা আছেন তারা তো সবাই খুব জ্ঞানী মানুষ, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করা মানুষ, পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা পড়িয়েছেন এবং তারা শেখাচ্ছেন গণতন্ত্র। তো গণতন্ত্রের সবচেয়ে বড় দুটো জিনিস আছে, একটা হচ্ছে একটু শুনবো কেন করলো এই জায়গাটা। তো গণতন্ত্রের সবচেয়ে বড় জিনিস আছে একটা ইন্টিগ্রিটি আর একটা ডিগনিটি। তো এই জায়গাটা কেন করলো, তার মানে তারা কি একটা সেট আইডিয়া নিয়েছিলেন যে এমন কাউকে তারা ক্ষমতায় বসাতে চান যারা ক্ষমতায় থেকে আমাদের দেশে একটা ধারাকে সূচনা করে দেবেন, অথবা ক্ষমতায় 1 বছরের ক্ষমতা এনজয় করতে গিয়ে তারা এমন কোনো কাজ কি করলেন যেটার কারণে তারা একটু আতঙ্কিত আছেন, পরবর্তী সরকার যদি তাদের পছন্দের মতো না হয় তাহলে তারা একটু আশঙ্কায় পড়ে যাবেন। তাহলে এটা কি একটা ভয় থেকে একটা বাধ্যবাধকতার জায়গা তৈরি করলেন? আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এটা করার দরকার ছিল না, তারা তো অন্তত এতখানি নিরপেক্ষতা বজায় রাখতেন। আমরা যদি স্টেপ বাই স্টেপ এখন কাজগুলো দেখি, গত 1 বছরে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা তার আয় ব্যয়ের কোনো দেবেন হলফনামায়, অথবা আয় ব্যয়ের কোনো স্টেটমেন্ট দেবেন, এটা কি করলেন তারা? কারণ আমরা তো আগের সরকারের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছিলাম। তাহলে পরবর্তী সরকার অন্তত এই জায়গায় একটা স্বচ্ছতা তৈরি করতেন, তাহলে এটা একটা দৃষ্টান্ত তৈরি হতো যে দেখুন কিভাবে একটা রাষ্ট্র পরিচালনা করা হয়, এবং যারা ক্ষমতায় থাকে তারা যে জবাবদিহিতার মধ্যে থাকে, কেউই জবাবদিহিতার বাইরে নয়। প্রথমে আমার আরেকটা বিষয়, সেটা হচ্ছে আরেকটা মানে কথা যেটা আসছে আর কি, যারা রাজনৈতিক বোদ্ধা তারা বলছেন আর কি, যে জুলাই সনদ এবং বাস্তবায়ন আদেশে নানা ত্রুটি থাকলেও দলগুলোর পরস্পর বিরোধী অবস্থানের পেছনে রয়েছে নির্বাচনী রাজনীতি। এটা আমি একটু শুনবো। নির্বাচনী রাজনীতি দুটো জিনিস আছে। একটা ধরুন মানুষ দীর্ঘদিন ধরে একটা অপশাসনের বিরুদ্ধে লড়াই করতে করতে তার বিরুদ্ধে একটা ঐক্যের জায়গা তৈরি হয়। যেমন কীরকম, এখন ধরুন যারা অনেক দিন নির্যাতিত হয়েছে তারা নির্যাতিত মানুষদের একটা ঐক্য হয়, আবার পরাজিত মানুষদেরও একটা ঐক্য হয়। তা নির্যাতিত মানুষের ঐক্যটা আপাত বিজয়ী আছে, ফলে তারা ভাবছেন যে তারা নির্বাচনের মধ্যে দিয়ে হয়তো জিতে যাবেন, নির্যাতন ভোগ করেছেন ফলে তারা জিতবেন। কিন্তু যারা নির্যাতন করেছিল তারা যে সংস্কৃতি দিয়ে নির্যাতনটা করেছিল সেই সংস্কৃতি যদি আমরাও ধারণ করি তাহলে কি দাঁড়াবে, ওরা ক্ষমতা থেকে লুটপাট করেছে আমরাও এসে লুটপাট করব। তাহলে মানুষ কিন্তু দেয়ার ইজ নো ডিফারেন্স এই জায়গায় চলে আসবে। এই জায়গায় যেন না আসে সেই জন্য আমাদের কমিটমেন্টগুলো ছিল খুব দরকারি। আমরা যদি অত বড় কথায় না গিয়ে যদি বলতাম এই কয়েকটা জিনিস আমরা এস্টাবলিশ করব, কি প্রশাসনে যারা থাকবেন তারা তাদের আয় ব্যয়ের হিসাব দেবেন, সংসদে যারা থাকবেন তারা আয় ব্যয়ের হিসাব দেবেন, রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে রাষ্ট্রের পিয়ন পর্যন্ত তারা সবাই আয় ব্যয়ের হিসাব দেবেন। আমাদের সংবিধানের 20 নম্বর অনুচ্ছেদে আছে যে অনুপার্জিত আয় ভোগ করা যাবে না। এই জায়গাটা আমরা যদি স্টিক করি তাহলে দেখবেন পার্লামেন্ট মেম্বার হওয়ার জন্য এত একদম কমে যাবে। ধন্যবাদ রতন ভাই। মনিয়াপা, ওই জায়গাটাই আমি আসবো। আসলে এটাকে নির্বাচনের রাজনীতি নাকি? অনেকে বলছে দর কষাকষির জায়গাটা একদম পাকাপোক্ত করার জন্যেই। কোনটা? এই যে জুলাই সনদ কিংবা বাস্তবায়ন নিয়ে পরস্পর বিরোধী যে মন্তব্যগুলো আসছে, দেখেন এগুলো সবই দর কষাকষি। এগুলো কি যারা মনে করছে কিছু যে এই জুলাই সনদ ছাড়া নির্বাচনই করব না, তারা কি করে নাই জুলাই সনদের আগে ইলেকশন ছাড়া?
এই যে আপনার গণভোটটা আগে ছাড়া নির্বাচনই করব না, তারা কি আজকে 2 দিনের মধ্যে কোনো শব্দ করেছে ওইভাবে যে নির্বাচন করব না? এখন কিন্তু ঘোষণা দেওয়ার পরে তারা কিন্তু আর ওইটা বলে নাই। সো এগুলো সবই দর কষাকষি। আমার পক্ষে কতটুকু থাকলো, কতটুকু আমি নিতে পারলাম, এই যে এই সিস্টেমের কোনো চেঞ্জ হয় নাই। এই যে যারা আয় ব্যয়ের হিসাবের কথাটা আসলো, আয় ব্যয়ের হিসাবের কথা আজকে যারা উপদেষ্টা, তারা কিন্তু, আমি অনেক উপদেষ্টাকে ব্যক্তিগতভাবে চিনি, তারা কিন্তু প্রায়ই এই কথাটা বলতো আগে সরকারকে, যে তারা এখন আয় ব্যয়ের হিসাব দেয় না, আয় ব্যয়ের হিসাব দেয় না। আগের সরকারগুলো তো রাজনৈতিক সরকার ছিল, রাজনৈতিক দল ছিল, তাদের মধ্যে অনেক অনিয়ম ছিল, কিন্তু এই সরকারের তো অনিয়ম থাকার কথা নয় ওইভাবে। তাহলে তারা কেন হিসাব দিচ্ছে না? তার মানে লঙ্কায় যে যায় সেই রাবণ। তো এখন এই যে ভালো কিছু হবে না, আর ভালো কিছু হওয়ার ছিল, চাইলে হতে পারতো এই সরকারের। এই সরকার যদি ভালো কিছু না হয়, আপনি কি মনে করেন ওইখানে ভালো কিছু হবে? যেখানে আপনার কথা আসে এরকম যে আমরা সরকারে গেলে নারীদেরকে আমরা 5 ঘন্টা কর্মদিবস করে দিব, এটা কি ভালো কিছুর জন্য বলা হয়েছে? অবশ্যই এটা হলো এক ধরনের স্ট্যান্ডবাজি। এটা হলো নারীকে ঘরে ঢুকানোর আরেকটা অধ্যায়, যেটা করে হয়তোবা এটা যদি তারা করে তাহলে ঘরে ঢুকানোর, আপনার এই প্রতিযোগিতার পৃথিবীতে আপনার 8 ঘন্টা শ্রমের উপরেই আপনার দিতে হয়, ওভার টাইম করতে হয়। সেইখানে আপনার 5 ঘন্টা দিলে আপনার তাকে কেন নিতে হবে? এখন এরা তো আর কোটায় কাজ করে না যে কোটার জন্য সব কোটায় 5 ঘন্টা বা তাদের যদি আপনি নিতে চান, তাহলে তো আপনার 8 ঘন্টা বা তার চেয়ে বেশি যে শ্রম দিতে পারবে তাকেই নিবে। এই কথাগুলো বলার অর্থটা কি? এই সামান্য ছোটোখাটো, এটা হলো খুব সিলি আপনার উতরায় যাওয়া, এই মানে মানুষকে এক ধরনের ভেলকিবাজের কাজ করা। যখন আপনি ধরলেন তখন আপনাকে কি বলা হলো? তখন বলা হলো যে আমরা এটা বলি নাই, আমরা কি বলে পার্ট টাইম জবের কথাটা বলেছি। পার্ট টাইম জবের সিস্টেম তো অনেক কাল আগে থেকেই বাংলাদেশেও আছে। ছাত্রছাত্রীরা পার্ট টাইম জব করে না, বিভিন্ন সেল ডিপার্টমেন্টে, বিভিন্ন খাবারের দোকানগুলোতে, বিভিন্ন জায়গায় 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, বাংলাদেশেও তো এই সিস্টেম আছে। তাদের তো বলার দরকার পড়ে না। একটা বিষয় একটু জানতে চাই, সেটা আপনি বলেন যে যায় লঙ্কা সে হয় রাবণ। আমার প্রশ্ন হলো, আগের যারা রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসছে, কিন্তু এদের ক্ষেত্রেই এটা এমনটা কেন ঘটলো, যেটা নিয়ে এখন প্রশ্ন উঠছে? কথা তো ওই জায়গাটাই। আমি যদি আমার জায়গায়, সেটা কেন উঠলো? আমি নিশ্চয়ই তারা অনেক কিছু করেছে যেটা আমরা কেউ তো বলেছে। আপনি দেখেন একজন চিফ অ্যাডভাইজার, সর্বোচ্চ ব্যক্তি, তার সম্পর্কে আপনি দেখেন তার যতগুলো ব্যবসাগুলো সে নিয়েছে, তার যতগুলো সুদ ছিল সেটা মাফ করিয়েছে, এবং অন্যান্য ব্যাংকের সিস্টেম যা, তার ব্যাংকের সিস্টেম অন্যরকম করেছে। আগে 25% আপনার ট্যাক্স দিতে হতো, ওইটাকে এখন 10% এনেছে। এই যে এই জিনিসগুলো, এগুলা কি আপনি মনে করেন না যে এগুলা দেখে এবং অন্যান্য একজন উপদেষ্টার পিএসের সম্পর্কে যেগুলা শোনা যায়, 400 কোটি 500 কোটি, বাংলাদেশে বইয়ের সিস্টেমে বই বানাবে, বইয়ের ওইখানে 100 150 200 500 কোটি টাকার এইখানে গরমিল। আপনার একটা উপদেষ্টা এবং কিংস পার্টি নামে খ্যাত এক নেতার ওইখানে আপনার 500 700 2200 কোটি টাকার কাজ গিয়েছে 2 জায়গায়। তো এই যে এই কাজগুলো অন্য জেলায় হিসাব করলে যদি আপনি দেখেন, তাহলে তো এক সিস্টেম একই যদি যাইতো, তাহলে তো এই প্রশ্নগুলো আসতো না। এবং এক উপদেষ্টার হাজবেন্ডের সম্পর্কে এরকম আসছে যে আওয়ামী লীগের সেই নামকরা তুখোর ডাকাত মন্ত্রী, তার সেই মন্ত্রীর টাকা পয়সা সব তাদের কাছে। তা এই জায়গা থেকে তারা তাদের স্বচ্ছতার জায়গায় কিভাবে এই দিতে হবে না, দিবে না করেই তো তারা আপনার ধরা খাওয়ার জন্যই আপনার এই আয় ব্যয়ের হিসাবগুলো দেয় নাই। তাহলে ঘটনা কি হয়ে গেল? আপনার অন্যরা যখন 5 বছরে যা করে, আপনি কিন্তু 1 বছরে 6 মাসে তা করে ফেলেছেন। এর আগে ফ্যাসিস্ট সরকার আপনার 15.5 বছরে যা করেছে, আপনি ওই রেশিও অনুযায়ী 7 মাসে যা করেছেন, রেশিও ধরলে আপনি অনেক বেশি করেছেন। তাহলে এই জায়গায় আপনার তারা কেন হিসাবটা দিবে? তারা হিসাব দিবে না। মানে সেই সংস্কৃতি আমরা দেখতে পারবো সামনে যারা ক্ষমতায় আসবে? আমি বলবো যে দেখতে আমরা আশা করতে তো, আশায় তো মানুষ বেঁচে থাকে, আশা করতে তো দোষের কিছু না, আমরা আশা করছি।
কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে যেটা পেয়েছি তারপরে কোনো রাজনৈতিক দলের কাছে আশা করাটা এটা একটা ভয়ের ব্যাপার আমি বলবো। আমরা একদম শেষ দিকে শেষ একটা প্রশ্ন করে আপনাকে শেষ করতে চাই, সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা কালকে বলেছেন যে আওয়ামী লীগকে ছাড়াও নির্বাচন হবে অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক। আমার প্রশ্ন হচ্ছে তাকে কেন এই কথা বলতে হচ্ছে, কেন এটা কেন বলছেন উনি? ওই যে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাই না, উনি কিন্তু এর আগে বিদেশে গিয়ে আর এক কথা বলছিলেন যে কোনো সময় আওয়ামী লীগে নিষেধাজ্ঞাটা উঠে যেতে পারে। তাহলে উনি একমুখে এত কথা তো ওনার বলার কথা না, এবং উনি কিন্তু মানুষটা এরকম খুব কম কথা বলে। ধন্যবাদ আপা, ধন্যবাদ। একদম শেষ দিকে, একদম শেষ দিকে আমি একদম ক্লিয়ার রতন ভাই, আমরা একদম শেষ দিকে আমি এক কথা এটা শুনবো যে আওয়ামী লীগের ছাড়া নির্বাচন হবে অংশগ্রহণ অন্তর্ভুক্তিমূলক। ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই কথা কেন বলতে হচ্ছে, কে কে জানতে যাচ্ছে, মানে এটা হচ্ছে আমার প্রথমত একটা ডেমোক্রেটিক ভ্যালুস দিয়ে মানুষ চলে। হ্যাঁ, ডেমোক্রেটিক ভ্যালুজের মধ্যে কি বলে যে যখন মানে এটা কোনো প্রেশার থেকে বলা হচ্ছে না, এটা অ্যাপিজ মানে কাউকে তোষামত করার জন্য বলা হচ্ছে। তোষামত করার জন্য মানে সেটা কে হতে পারে? তিনি দুই নৌকো পা রাখতে চান। তিনি মনে করতে চান যেহেতু আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে তাকে অভ্যুত্থানের পরে রাষ্ট্রের প্রধান করা হয়েছে, ভবিষ্যতে যদি আওয়ামী লীগ কখনো ফিরে আসে তখন আবার আওয়ামী লীগ রিভেঞ্জ নেয় যদি, সে কারণে আগে থেকে হয়তো একটু কথা বলে রাখলেন। এটা তো তার প্রয়োজন ছিল না, কারণ তার অবস্থানটাই ছিল আওয়ামী লীগের অপসারণ এবং তার আগমন, আওয়ামী লীগের উচ্ছেদ এবং তার ক্ষমতা আরোহণ। ফলে এই কথা তো তার আসলে দরকার নেই। অনেক সময় হয় কি অদরকারি কথা যখন বলে আমরা বলি কি এটা কি খুব দরকার ছিল, কিন্তু অন্যদিক থেকে যদি ভাবি এটা তার জন্য দরকার ছিল, ফলে তিনি হয়তো এভাবেও ভেবেছেন। আমরা নিশ্চয়ই ডক্টর ইউনূসের বুদ্ধিমত্তা নিয়ে কোনো প্রশ্ন তুলব না, কারণ তিনি আমরা কর্মকাণ্ড দেখেছি এই 14-15 মাসে একদম কাছ থেকে। ফলে আমরা আমি কাউকে আসলে ছোট করে কথা বলতে চাই না, কারণ প্রত্যেকেই তো তার বিবেচনা অনুযায়ী কাজ করেন, তাই না? সেটা আমি পছন্দ করতে পারি, নাও করতে পারি। প্রফেসর ইউনূসের অনেক কাজকে আমি অপছন্দ করছি, কিন্তু তার মানে তাকে তো ছোট করা উচিত নয় আমার। নিশ্চয়ই তিনি তার একটা ভাবনা থেকে বলেছেন। ধন্যবাদ আপনার দুজনকে বাংলা ভিশনে আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।